অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসের জন্য স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত ছোটদের পথের পাঁচালী। আজ এই ছোটদের পথের পাঁচালীর একাদশ অধ্যায় আমরা আলোচনা করব। তোমরা আগের অধ্যায়ে দেখেছো, অর্থাৎ দশম অধ্যায়ে তোমরা দেখেছো অপু তার বাবার সঙ্গে যজমানের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসার পরে প্রায় 15 দিন ধরে অপু তার গ্রামের বন্ধু বান্ধব, মায়ের কাছে, দিদির কাছে কিভাবে সে যজমানের বাড়িতে তাদের আতিথেয়তা হয়েছে, তারা কতটা যত্নে ছিল বা কী কী জিনিস অপু দেখেছে, রেলগাড়ি দেখেছে, সেখানে খেলনা দেখেছে, সেই মাথা নাড়া বুড়ো সেই খেলনা, এবং এই রকমভাবে নানান কাহিনী সে মায়ের কাছে এবং বন্ধুদের কাছে বলেছে। আজ আমরা চলো একাদশ অধ্যায়ে আমরা প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অপু আর কোথাও যায় না। তাদের বাড়িটা অনেক দিনের পুরনো কোঠা বাড়ি, কিন্তু বহু পুরনো, এবং বহুদিনের পুরনো কিছু আসবাবপত্র সেখানে রয়ে গেছে। কাঠের সেকালের সিন্দুক, বেতের প্যাটরা, কড়ির আনলা, লেখক এভাবে বর্ণনা করছেন, জলচৌকি ইত্যাদিতে সেই ঘর পরিপূর্ণ হয়ে আছে। অনেক দিনের বাক্স রয়েছে সেখানে। অপু কখনো খুলে দেখেনি যে তার ভেতরে কি আছে। দেখার তার ইচ্ছে হয়, কিন্তু সে সুযোগ পায় না। সব কিছু মিলিয়ে সেই পুরনো জিনিসের একটা পুরনো কেমন গন্ধ সেখানে লেগে আছে, সেটা অপু কিন্তু অনুভব করতে পারে। কিসের গন্ধ সে জানে না, কিন্তু গন্ধ একটা আছে, অর্থাৎ পুরনো জিনিসের যে গন্ধ সেটা কিন্তু অপু অনুভব করে, বুঝতে পারে। সেই দিনগুলিতে অপু ভাবে যে দিনে এখানে সেই মানুষগণ ছিলেন, অর্থাৎ ওই যে পুরনো বাক্সগুলো যারা ব্যবহার করতেন, অপুর বাবা মাঝে মাঝে সেটা খুলে দেখেন, তার কিছু দরকারি হয়তো কাগজপত্র আছে, সেটা তিনি দেখেন। কিন্তু অপু ভাবে এই যে বাড়ি, সেই বাড়ি অর্থাৎ তার পূর্বপুরুষেরা সেখানে যারা থাকতেন তারা তখন কেমনভাবে ছিলেন, সেই দিনগুলোতে অপু ছিল না, কিন্তু এই জিনিসগুলো তো সেই দিনেরই, অর্থাৎ কিছু মানুষ তো সেখানে ছিলেন। সেই সব পুরনো বাক্স প্যাটরা ছিল, কড়ির আনলা ছিল, আর তাদের বাড়ির সামনে একটা পুরো জঙ্গল, সেই জায়গাটা একটা চণ্ডী মণ্ডপ ছিল। সেগুলো অপু মাঝে মাঝে চিন্তা করে যে ওই মানুষগুলি যদি এখন থাকতো কেমন হতে পারত, বা তারা কিভাবে এখানে থাকতেন, সময় কাটাতেন। কত ছেলে মেয়ে তখন এই ভিটে, সামনের ভিটে খেলে বেড়াতো, কতদিন আগেই তারা সব ছায়া হয়ে হারিয়ে গেছেন। মানুষের জীবনে তো এমন আসে, আর অপু হচ্ছে ভাবুক প্রকৃতির একটি ছেলে, একটি কিশোর, শিশুও বলা যেতে পারে। তো সেই রকম অবস্থায় তার মনের ভেতরে কিন্তু চিন্তাগুলো আসে যে সেই মানুষগুলি কি করতেন। মা যখন ঘরে থাকে না, ঘাটে যায়, তখন অপুর খুব লোভ হয় ওই বেতের ঝাঁপি, ওই বাক্স সেটা খুলে দেখার। এক একদিন সে বনের ধারে জানালায় বসে, তাদের বাড়িটা তোমরা জানো যে বাড়ির সামনেই বাঁশবন রয়েছে, সে জানালায় বসে মায়ের সেই কাশিদাসী মহাভারতখানা পড়ে। জানালার ধারে বসে দুপুরবেলায় সেই মহাভারতটা পড়ে। খুব ভালো সে পড়তে শিখে গেছে, পড়াশোনায় তার তীক্ষ্ণ বুদ্ধিও আছে। এক একদিন তার পিতা অর্থাৎ হরিহর গাঙ্গুলিদের বাড়িতে, সেখানে যে চণ্ডী মণ্ডপ আছে সেখানে বয়স্ক মানুষেরা বসেন, গল্পগুজব করেন, পাঠ করেন, সেখানে নিয়ে যায়। অপু কিন্তু সেখানে রামায়ণ কিংবা পাঁচালী সে পড়তে পারে। অপুর পড়া শুনে বৃদ্ধরাও খুব খুশি হন। তখন হরিহরের বুক কিন্তু গর্বে আনন্দে ভরে ওঠে। ছোট্ট তার সন্তান অপু, সে ওই বয়স্কদের সামনে বসে পাঁচালী পড়ছে, রামায়ণ গান সে পড়ছে, কৃত্তিবাসী রামায়ণ সেটা, এবং বৃদ্ধরা তাকে খুব আদর করছে, ভালো বলছে। এটা পিতা হিসাবে তো হরিহরের ভালো লাগবেই। লেখক বলছেন, অপুদের বাড়ির ধার থেকে
যে বন জঙ্গল শুরু হয়েছে তার একদিকে কুঠির মাঠ, যে কুঠির মাঠের কথা তোমরা একদম প্রথম দিকেই শুনেছো, পড়েছো, যে সরস্বতী পুজোর দিন বিকেলে কুঠির মাঠের দিকে বাবার হাত ধরে সে গিয়েছিল নীলকণ্ঠ পাখি সে দেখবে বলে। অন্যদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলছে, একদিকে কুঠির মাঠ থেকে শুরু করে নদীর ধার পর্যন্ত সেই বন জঙ্গলের রাস্তা, বন জঙ্গল সেখানে রয়েছে। এই বন জঙ্গল অপুর কাছে অফুরন্ত লাগে। অপুর মনে হয় এর কি কোনো শেষ নেই, অফুরন্ত অর্থাৎ যা ফুরোয় না। দিদির সঙ্গে এই বন জঙ্গলে সে অনেক ঘুরে বেরিয়েছে, কিন্তু এর শেষ তো কোথায় সেটা অপুর দেখা হয়নি। সেই বন জঙ্গলের শ্যামলতার স্পর্শটুকু তার যেন শরীরে লেগে আছে, তার যেন মনের ভেতরে সেই শ্যামলতার ঘ্রাণ, শ্যামলতার স্পর্শ অনুভব সে পেয়ে থাকে। আমরা অপু এবং দুর্গা দুজনের মধ্যেই দেখি একদম সেই গ্রামীণ পরিবেশে, একদম আরণ্যক পরিবেশে তারা যেন একটু একটু করে বড় হয়ে উঠছে। জন্ম থেকে এই বাগান তার অনেক পরিচিত, অথচ প্রতি মুহূর্তেই তা এক নীরব আনন্দ তাদের মধ্যে দিয়ে যায়, যেন সেই আনন্দ অনুভব করার জন্য অপু এবং দুর্গা চির পিপাসিত। তারা বলতে গেলে কিন্তু অরণ্য সন্তান, আমরা এভাবেও বলতে পারি, কারণ অরণ্য প্রকৃতির মধ্যেই যেন তার গ্রামটি, নিশ্চিন্দিপুর গ্রামটি সেই রকম একটা অরণ্য প্রকৃতিকেই যেন তুলে ধরছে। এই বনের মধ্যে একটি মজা পুকুরও আছে, অনেক দিনের পুরনো, জল মজে গেছে, জল শুষে গেছে, আমরা যাকে বলি জল নেই, মজা পুকুর পানা কচুরিতে পূর্ণ হয়ে আছে। সেই পুকুরের পাড়ে অনেক দিন আগে সেই বিশালাক্ষী দেবীর মূর্তি ছিল, মন্দির ছিল। সেই মন্দিরটা এখন কিন্তু প্রায় ভেঙে চুরে পড়ে আছে। একদিন ওই দেবী সেই গ্রামের পূজিতা হতেন, অর্থাৎ খুব নামডাক ছিল সেই দেবীর, আমরা যাকে বলি যে তিনি খুব জাগ্রত দেবী, মজুমদার বংশের প্রতিষ্ঠাতা দেবী। মজুমদার বংশ এখন আর নেই, মানে অপু যখন এই কথাগুলো ভাবছে সে শুনেছে, লোকের মুখে শুনেছে যে মজুমদার বংশের প্রতিষ্ঠাতা দেবী ছিলেন ওই বিশালাক্ষী দেবী। সেই মজুমদার বংশ এখন আর নেই, মানুষের মুখে মুখে নানান গল্প কথা প্রচারিত আছে, অপুও সেটা শুনেছে। শোনা যায় ওই মজুমদারদের একটা মনস্কামনা পূর্ণ হয়েছিল, তাই তারা নরবলি দিয়েছিলেন। আর এই নরবলি দেওয়াতেই মা বিশালাক্ষী তিনি কিন্তু কুপিতা হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন। কারণ তোমরা সব সময় জানবে, আমরা রবীন্দ্রনাথের নাটক বা বিভিন্ন রচনার মধ্যে রাজর্ষি নাটক বলো বা রাজা ও রানী নাটক বলো, তার মধ্যে আমরা দেখেছি যে নরবলি কিন্তু কখনোই কোনো দেবতাই বা কোনো দেবী চান না। কারণ দেবতা বা দেবী তারা তো মানুষের মঙ্গল করেন, মানুষ তো মঙ্গল কামনার জন্য তাদের পুজো করেন, তাদের আরাধনা করেন। তাহলে সেই দেবদেবী তিনি কি কখনো নরবলি চাইতে পারেন? এখানেও কিন্তু আমরা সেই উদাহরণটা দেখতে পেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, যার একটু ছোট্ট রূপ ছোটদের পথের পাঁচালী। সেখানে লেখক কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছেন যে বিশালাক্ষী দেবী তিনি এই গ্রাম ছেড়ে, মজুমদারদের বাড়ি ছেড়ে চলে গেছেন। কেন না, তারা একসময় নরবলি দিয়েছিলেন, আর দেবী কখনো সেটা খুশি হতে পারেন না, প্রসন্ন মনে তিনি মেনে নিতে পারেন না, তাই দেবী মজুমদার বংশ ত্যাগ করে চলে গেছেন। তাতে দেবী রুষ্ট হয়েছেন, তিনি মন্দির ত্যাগ করে চলে গেছেন। এ কথা বহুদিনের পুরনো। এই অংশটা দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে যে এই বিশালাক্ষী দেবীকে কেন্দ্র করে গ্রামের মধ্যে যে কথা প্রচলিত আছে, সে নিজের ভাষায় সেই ঘটনা নিজের ভাষায় বর্ণনা করো। ওই মন্দিরে পুজো হতে বিশেষ কেউ দেখেনি, অর্থাৎ এখন অপু যখন ছোট, অপু শুনেছে, গ্রামের সবাই শুনেছে সেই কথা, বিশালাক্ষী মন্দিরের কথা, দেবীর কথা, কিন্তু কেউ এখন যারা জীবিত আছেন তারা কেউই সেই পুজো হতে দেখেননি, বিশালাক্ষী দেবীর পুজো দেখেননি। মজুমদার বংশেরও কেউ নেই, তাদের বংশে বাতি দেবার মতো কেউ নেই, অর্থাৎ অনেকদিন আগের ঘটনা এগুলো।
এই ঘটনারও অনেক পরে, অর্থাৎ এই যে বিশালাক্ষী দেবী চলে গেলেন, মন্দির ত্যাগ করলেন, তারপরে স্বরূপ চক্রবর্তী, অনেকদিন পরের ঘটনা, আবার একটা ঘটনা এখানে লেখক তুলে ধরেছেন যেটা অপুর মনে দাগ কাটছে। স্বরূপ চক্রবর্তী তিনি একটি গ্রাম থেকে নিমন্ত্রণ খেয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যের সময় তিনি নদীর ঘাটে নেমেছেন এবং আস্তে আস্তে দেখেন পথে একটি সুন্দরী মেয়ে। তিনি কিছু বলার আগেই, অর্থাৎ স্বরূপ চক্রবর্তী তিনি কিছু বলার আগেই সেই মেয়েটি গর্বের সঙ্গে বললেন, আমি এই গ্রামেই ছিলাম এক সময়, আমি বিশালাক্ষী দেবী, কিছুদিনের মধ্যেই গ্রামে কিন্তু ওলা ওঠা হবে, মড়ক লাগবে, তাই কি করতে হবে, চতুর্দশীর রাত্রে পঞ্চানন তলায় 108টা কুমড়ো বলি দিয়ে কালী পুজো করতে হবে। এটা দেবী স্বরূপ চক্রবর্তীকে বললেন। দেখা গেল সত্যি সত্যি কিছুদিন পরে গ্রামে ভয়ানক মড়ক লেগেছিল। এই কথাগুলো প্রচলিত, এই কথাগুলো শোনা কথা, গ্রামের সবাই জানে, অপুও শুনেছে এবং অপুর সেই ভাবুক মনে এই কথাগুলো ফিরে ফিরে আসছে। এইসব গল্প অপু অনেকের মুখেই অনেকবার শুনেছে। জানালার ধারে দাঁড়ালেই সেই বিশালাক্ষী দেবীর কথা তার মনে পড়ে যায়। আর অপু ভাবে, সেই দেবী আমাকে যদি একটু বর দিতেন। এরকম সময় অপু বিছানায় গিয়ে শুয়ে পড়ে আবার, অর্থাৎ তার মনে যখন এই চিন্তা ভাবনাগুলো আসে, সে আর কুল কিনারা খুঁজে পায় না, তখন সে আবার শুয়ে পড়ে। আর তখনই ওই জানলার বাইরে থেকে সেই বনের তিক্ত মধুর যে ঘ্রাণ, সেই ঘ্রাণ ভেসে আসে, গন্ধ ভেসে আসে। অনেক দূরের কোনো বড় গাছের মাথা থেকে যেন গাংচিল ডাকে। গ্রামীণ প্রকৃতি, গেলে পরে তোমরা বুঝতে পারবে, সবসময়তেই সেখানে পাখির ডাক শুনতে পাবে। ছোট্ট গ্রামটির সমস্ত অতীত বর্তমান জুড়ে শরতের রৌদ্র ভরা দুপুরের হাতছানি উদাসীন পথিকের কাছে যেন দেবতার আশীর্বাদ রূপে ঝরে পড়ে। গ্রামীণ প্রকৃতির এই শরতের সৌন্দর্য দেখলে পরে সত্যি অভিভূত হতে হয়। মনে হয় যেন দেবতা, অর্থাৎ প্রকৃতি দেবতা, তাদের সমস্ত আশীর্বাদ তারা এই গ্রামের উপরেই ছড়িয়ে দিচ্ছেন। কখন অপু দু চোখ ঘুমে জড়িয়ে আসে, আর ঘুম ভাঙলে সে দেখতে পায় বেলা তো অনেক হয়ে গেছে। ছায়া ভরা বিকেলের এই যে নির্জন সময়টা, এই যে বনের ধারে বনের দিকে চেয়ে অদ্ভুতভাবে অপু তাকিয়ে থাকে এবং নানান রকমের শ্রুতিমধুর শব্দ তার মনের ভেতরে, তার কানের ভেতরে প্রবেশ করে, আর তার মন উদাস হয়ে যায়। কখনো কখনো খুশিতেও মন ভরে ওঠে। মনে হয় কতদিন আগে এই সব ঘটনাগুলো ছিল, এই সব দিনগুলো ছিল। অর্থাৎ সেই যে মজুমদারেরা নেই, গ্রামের অনেক মানুষ যারা আগে ছিল এখন নেই, তারা সেই সময় বহুদিন আগে কেমনভাবে তারা দিন কাটাতেন, এই প্রকৃতি তাদের সঙ্গে কেমনভাবে দেখা দিত তাদের সামনে, সেগুলো কিন্তু অপুর কল্পনাপ্রবণ মনের ভেতরে দাগ কাটে। বন জঙ্গলের পাশ থেকে কেমন একটা ঠান্ডা গন্ধ ভেসে আসে। রাঙা রোদ জ্যাঠামশাইয়ের পোড়ো ভিটের সেই বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। সন্ধ্যের দিকে রোদ নেমে যাচ্ছে গাছের মাথাকে ছুঁয়ে। একটা বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি, আমরা শহর কলকাতায় তো এগুলো শুনতে পাই না, গ্রাম বাংলায় তারা চেনে, আমরা অনেক সময় পাখিগুলোকে চিনিও না। বনকলমি বলা হচ্ছে, সেই ঝোপে এসে উড়ে বসে, আর ছেলে মানুষের অপূর্ব জগৎ তখন ভরপুর আনন্দে উথলে ওঠে, ভরে ওঠে। তাহলে এই 11 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই বিশালাক্ষী মন্দিরের কথা অপুর মনে কতটা প্রভাব ফেলেছে। এমনকি সে ভাবতেও থাকে, যদি বিশালাক্ষী দেবী আমাকে একটু বর দিতেন। সে ওই স্বরূপ চক্রবর্তীর মুখের গল্প, এইসব কথা ভাবতে থাকে, আর ওই বনের ধারে জানালার সামনে দাঁড়িয়ে সে উদাস মনে, উদাস নয়নে সে বনের দিকে তাকিয়ে থাকে। আর বৈকালিক রোদ আস্তে আস্তে মিলিয়ে যায়, বিকেলের সেই শরতের সোনাঝরা রোদ আর থাকে না, আর নানান রকম পাখির শব্দ তার স্মৃতিতে ভরপুর হয়ে ওঠে। তাহলে ছাত্র বন্ধুগণ,
আমরা একাদশ অধ্যায়ের পাঠ সমাপ্ত করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটদের পথের পাঁচালী।